আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ফোর ব্রেইন। হ্যালো কিউরিয়াস মাইন্ডস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং ফোর ব্রেইনের সাথেই আছেন। আজকেও কি আমার ইন্ট্রোডাকশন দিতে হবে? আশা করি এতদিনে আমাকে চিনে গেছেন। ইয়েস, আমি জেরিন তাসনিম, আমাদের ছোট্ট ফোর ব্রেইনের ছোট্ট ফাউন্ডার। তো কি অবস্থা আপনাদের পড়াশোনার? কেমন চলছে আপনাদের প্রিপারেশন? এখনো কি ভাবছেন যে কিভাবে শেষ সময়ে প্রস্তুতি নিবেন? কিভাবে পড়াশোনা করলে ভালো হবে? যদি এসব চিন্তা মাথায় থাকে তাহলে মাথা থেকে এসব চিন্তা একদমই বাদ দিয়ে দেন। কজ অ্যাজ উই প্রমিসড যে আমরা রেড লাইট গ্রিন লাইট সিরিজে আপনাদের জন্য প্রতিটা সাবজেক্টের গুছানো গাইডলাইন নিয়ে আসবো। এবং সেই প্রমিস থেকেই কিন্তু আমরা অলরেডি বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ভিডিও পাবলিশ করেছি। এবং আজকে আমরা চেষ্টা করব আরো একটা সাবজেক্টের টেনশন থেকে আপনাদেরকে রিলিফ দেওয়ার। ইনশাল্লাহ এটা আপনাদের অনেক কাজে আসবে। তো এই জার্নিতে আমাদের সাথেই থাকুন এবং চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের সাবজেক্ট হলো বায়োলজি ফার্স্ট পেপার, যেটাকে আমরা বোটানি বলি। তো আপনাদের র্যান্ডম কোয়েশ্চেন, আপু এইচএসসি এর আগে বোটানি কিভাবে পড়বো, কি পড়বো? এবং খুবই সুন্দর উত্তর দিয়েছি আমি, চেষ্টা করেছি দেয়ার। বাঁচতে হলে জানতে হবে, জানাতে হবে। আপনারা চেষ্টা করবেন এটা জানার এবং পাশাপাশি আপনাদেরই মতো কিছু কিউরিয়াস মাইন্ডকে এসব জানানোর। কারণ তাদেরকেও তো ভালো করতে হবে। ফ্রেন্ডসদেরকে নিয়ে সফল হওয়ার মজাই আলাদা। তাহলে আমাদের প্রথমেই আসে এমসিকিউ এর টপিক। আমাদের বায়োলজিতে 25টা করে এমসিকিউ এর আনসার করতে হয় আমাদেরকে। এবং একটু স্মার্টলি রেগুলারলি পড়াশোনা করলে ইনশাআল্লাহ 25-এ 25 পাওয়া সম্ভব। তো কিভাবে আপনারা পড়াশোনা করবেন চলুন দেখি। প্রথমে প্রতিটা চ্যাপ্টার যথেষ্ট গুরুত্ব সহকারে পড়তে হবে। আপনারা আবুল হাসান স্যারের বইয়ের প্রতিটা অধ্যায় ভালোভাবে পড়বেন। আই রিপিট, প্রতিটা অধ্যায় ভালোভাবে পড়বেন। যখন আপনাদের বইটা পড়া শেষ হবে তখন আপনারা টেস্ট পেপার সলভ করতে চলে আসবেন। টেস্ট পেপার থেকে বিগত বছরের যত প্রশ্ন সম্ভব তত প্রশ্ন সলভ করবেন। চেষ্টা করবেন অন্তত 10 বছরের প্রশ্ন তো সলভ করারই। যখন আপনার বোর্ড প্রশ্নগুলো সলভ করা হয়ে যাবে তখন চেষ্টা করবেন কলেজের টেস্ট প্রশ্ন সলভ করার। আপনি যদি এভাবে 2 ধাপে প্রশ্ন সলভ করেন তাহলে দেখবেন আপনার এমসিকিউ এর প্রিপারেশনটা বেশ ভালো হচ্ছে। আপনি কনফিউজিং অপশনগুলোতেও আর আটকে যাচ্ছেন না। পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে অনুশীলনীর প্রশ্ন সলভ করবেন। সলভ করতে পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নাই। উপরের 2টা স্টেপ দিয়েই আপনার এমসিকিউ এর প্রিপারেশন 100% ডান করা সম্ভব। এবং এমসিকিউ এর জন্য আসলে আলাদা কোনো অধ্যায় বা গুরুত্বপূর্ণ কোনো জায়গা নাই। জায়গা থাকতে পারে সিকিউ এর জন্য, এবং আমরা সেটা নিয়েই আলোচনা করব। তাহলে আমরা এখন সিকিউ টপিকে আসি। আমাদের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন, যেখানে বেশ অনেকগুলো টপিক আছে যেখান থেকে প্রশ্ন আসতে পারে। আমরা টপিক ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। আমাদের প্রথম টপিক হলো কোষ। কোষ থেকে আপনার আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য বা তুলনামূলক আলোচনা চলে আসতে পারে। এখান থেকে আপনার এই প্রশ্নটা পড়লেই হয়ে যাওয়া উচিত। তো এই জিনিসটাকে আমি জাস্ট একটাই স্টার দিব যে পসিবল হলে এটা দেখে রাখবেন। এরপরে সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম, এখান থেকে সৃজনশীলের গ ঘ আসে না, জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন এবং এমসিকিউ আসে। সো এটা দেখে রাখবেন জ্ঞান অনুধাবনের জন্য। এরপরে আমাদের দ্বিতীয় টপিক। দ্বিতীয় টপিকের প্রথমেই আছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরে ভৌত গঠনটা জানতে হবে। ভৌত গঠনটাকে আমি দিব হচ্ছে 5 স্টার, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটা বছরই এই প্রশ্নটা কোনো না কোনো বোর্ডে চলেই আসে। তো ভৌত গঠনটা ভালো করে জানবেন এবং চিত্র সহ কিন্তু এই প্রশ্ন লিখতে হবে। আসলে বায়োলজিতে না, আপনি যত বেশি চিত্র দিতে পারবেন আপনার মার্কসটা তত ভালো আসার পসিবিলিটি থাকবে, কারণ চিত্রতে আমাদের স্যারেরা অনেক খুশি হন। এরপরে আমাদের টপিক হলো কোষঝিল্লি। কোষঝিল্লিতে ফ্লুইড মোজাইক মডেল, এটা অন্তত 3-4টা বোর্ডে চলেই আসবে। এটাকে আপনারা 7 স্টার দিবেন এবং এটা চিত্র সহ ভালো করে পড়ে যেতে হবে। এবং যদি এরকম আসে যে কোষঝিল্লির গঠন বর্ণনা করো, তখনও কিন্তু এই ফ্লুইড মোজাইক মডেলটাই বর্ণনা করতে হবে। এরপরে কোষঝিল্লির গুরুত্ব বা কোষঝিল্লির কাজ আসতে পারে। এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও আপনারা পড়ে রাখবেন। এরপরে কোষঝিল্লি এবং কোষ প্রাচীরের পার্থক্য আসতে পারে। ভার্সেস দিয়ে আমি পার্থক্য বোঝানোর চেষ্টা করেছি। যদি পার্থক্য আসে তখন শুধু বৈসাদৃশ্যগুলোই লিখবেন। আর যদি প্রশ্নে আসে যে তুলনামূলক আলোচনা করো, সেক্ষেত্রে সাদৃশ্য বৈসাদৃশ্য দুটোই লিখতে হবে। আপনারা প্রশ্নের ভাষা দেখে তারপরে উত্তর করবেন। এরপরের টপিক হলো টপিক 3। টপিক 3 তে আছে রাইবোজোম। রাইবোজোমের গঠন থেকে প্রায়ই প্রশ্ন চলে আসে। তো এটা হচ্ছে একটা 3 স্টার টপিক। আপনারা চেষ্টা করবেন এটা ভালো করে চিত্র সহ বর্ণনা করার, এবং চিত্র দেখে যাওয়া মাস্ট। আমি বারবার বলতেছি, যত বেশি চিত্র আপনি আপনার খাতায় অ্যাড করতে পারবেন তত বেশি ভালো নাম্বার পাবেন। এরপরে লাইসোজোম। লাইসোজোম থেকে ভালো খারাপ দিক আসতে পারে, যে লাইসোজোম আমাদের কি উপকার করতেছে কি ক্ষতি করতেছে। যেমন অটোফেগের ঘটনাটা আসতে পারে, এখান থেকে জ্ঞান অনুধাবনও আসতে পারে, আবার আপনার গঘও আসতে পারে। এরপরে গলজি বডি।
গলগি বডিতে আপনার ভৌত ও রাসায়নিক গঠন চাইতে পারে। আপনার যদি ভৌত গঠন চায় বা শুধু গঠন চায়, আপনি চিত্র দিবেন এবং ভৌত রাসায়নিক দুটো গঠনই উল্লেখ করবেন। আর যদি মেনশন করা থাকে তাহলে তো খুবই ভালো, চিত্র এঁকে শুধু গঠনগুলো বর্ণনা করে দিবেন। এরপরে গলগি বডির গুরুত্ব বিশ্লেষণ। গুরুত্ব বিশ্লেষণ করতে বললে আপনারা এখান থেকে গুরুত্বটা দেখাই দিবেন। এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ টপিক। এরপরে আমাদের টপিক 4 হলো মাইটোকন্ড্রিয়া, দ্য মাইটি মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি। কারণ প্রতি বছরই এখান থেকে অসংখ্য প্রশ্ন চলে আসে, প্রতি বছরই আসে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটাকে 7 স্টার দিয়ে রাখতে পারেন। মাইটোকন্ড্রিয়ার সচিত্র গঠন, গঠন চাইলে অবশ্যই চিত্র অ্যাড করবেন। এরপরে প্রশ্ন আসতে পারে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের একটা নির্ভরশীলতা আছে, যে প্লাস্টিড তার কাজের জন্য মাইটোকন্ড্রিয়ার উপর নির্ভরশীল, মাইটোকন্ড্রিয়া তার কাজের জন্য প্লাস্টিডের উপর নির্ভরশীল। এই ইন্টার কানেকশনটা দেখাতে হতে পারে। এরপরে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ বা কাজ, মাইটোকন্ড্রিয়া আমাদের দেহে কি কি কাজ করে, কোনটা কোষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেসব আলোচনা করতে হতে পারে এখানে। এরপরে টপিক 5, এখানে আছে প্লাস্টিড। প্লাস্টিডও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে প্রশ্ন আসতে পারে গঠন বর্ণনা, গঠন চাইলে চিত্র মাস্ট। আবার এখান থেকে শুধু চিহ্নিত চিত্র আসতে পারে। আবার প্রাণী জগতে প্লাস্টিডের গুরুত্বপূর্ণ ভূমিকা আসতে পারে। তো সেখান থেকে আপনার এই 3টা টপিক পড়লেই ইনশাআল্লাহ প্লাস্টিড থেকে কোনো প্রশ্নতে আপনি আটকাবেন না। আসলে আমি এখানে ছোট ছোট করে ভাগ করছি কারণ আপনার প্রশ্ন দেখলে যেন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এইগুলো এইগুলো পড়তে বলছিল, এটা এইভাবে পড়তে হবে, এটা এইভাবে লিখতে হবে। তাই এরপরে আমাদের টপিক 6, টপিক 6 এ আছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল থেকে আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কোষ বিভাজনে সেন্ট্রিওলের ভূমিকা। এই প্রশ্নটা আসার মতো এবং অলরেডি এসেছিল, সুতরাং এটা দেখে রাখবেন, সাথে গঠনটা দেখে রাখতে পারেন। আর কোষীয় কঙ্কাল, পার অক্সিজম, কোষ গহ্বর, গ্লাইঅক্সিজম, এগুলো জ্ঞান অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ হলেও এখান থেকে গঘ আসবে না আশা করি। এরপরে আমাদের পরের টপিক হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের সচিত্র গঠন, গঠন আসলেই চিত্র, এবং গুরুত্ব যদি চায় তখন নিউক্লিয়াসের প্রতিটা অংশের কাজ বর্ণনা করতে হবে। এরপরে ক্রোমোজোম। ক্রোমোজোম থেকে আপনার গঠন বৈশিষ্ট্য চাইতে পারে, যে ক্রোমোজোম কিভাবে গঠিত, ক্রোমোজোমের গঠনটা আপনাকে ডেসক্রাইব করতে হতে পারে। সেখানে অবশ্যই ক্রোমোজোমের একটা ছোট্ট চিত্র হলেও দিবেন। এরপরে প্রশ্ন আসতে পারে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ। সেক্ষেত্রে আপনার মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক এসব এক্সপ্লেইন করতে হতে পারে। আর আবার প্রশ্ন আসতে পারে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী প্রকারভেদ। এখানে হচ্ছে মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক এসব আসতে পারে। এই যে দুটো মিলিয়েও প্রশ্ন আসতে পারে, আবার শুধু অবস্থান অনুযায়ীও প্রশ্ন আসতে পারে। প্রশ্নের ধরন অনুযায়ী আপনাকে উত্তর করতে হবে। আমাদের টপিক 8 হলো ডিএনএ। ডিএনএ তে আপনার ভৌত গঠন চাইতে পারে, ডাবল হেলিক্সটা লিখতে হবে, অথবা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে ডিএনএ এর ভূমিকা চাইতে পারে, যে বাবা মা থেকে কিভাবে আপনার একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হচ্ছে বা কিভাবে একটা বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে সেটা চাইতে পারে। তো ডিএনএ এর এই কাজ বা গুরুত্ব তাৎপর্যটাই মেইনলি এক্সপ্লেইন করতে হবে এখানে। এরপরে আছে আরএনএ। আরএনএ থেকে প্রশ্ন আসতে পারে আরএনএ এর শ্রেণীবিন্যাস, যে আরএনএ 5 প্রকার লিখার পরে আপনি প্রত্যেকটা একটা একটা করে এক্সপ্লেইন করে দিবেন সেটা। এরপরে এমআরএনএ এর গঠন আসতে পারে। এমআরএনএ এর গঠনে আপনার ভৌত গঠন আসতে পারে, আবার রাসায়নিক গঠন আসতে পারে, আবার শুধু গঠন আসতে পারে। তো যখন যেটা যেভাবে চাবে আপনি সেভাবে এক্সপ্লেইন করবেন। শুধু গঠন চাইলে দুটাই লিখতে হবে, আর ভৌত বা রাসায়নিক আলাদা করে থাকলে তো সেটাই লিখতে হবে। এরপরে টিআরএনএ এর গঠন আসতে পারে, সেখানেও সেম। এবং ট্রান্সলেশনে এমআরএনএ ও টিআরএনএ এর ভূমিকা আসতে পারে, কারণ আমরা জানি মেইনলি আমাদের এমআরএনএ এবং টিআরএনএ মিলেই ট্রান্সলেশন প্রক্রিয়াটা কন্ট্রোল করে। এরপরে জীবের বৈশিষ্ট্য প্রকাশে আরএনএ এর ভূমিকা আছে। যেসব জীবে ডিএনএ থাকে না তাদের বৈশিষ্ট্য কারা প্রকাশ করে? আরএনএ। আবার প্রোটিন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। তো এই যে প্রোটিনটা কোত্থেকে আসে? আরএনএ থেকে আসে। তো জীবের বৈশিষ্ট্য প্রকাশে আরএনএ এর একটা ব্যাপক ভূমিকা আছে। এরপরে ডিএনএ ভার্সেস আরএনএ, এটা আসতে পারে। এখানে আপনার পার্থক্য চাইতে পারে অথবা সাদৃশ্য বৈসাদৃশ্য চাইতে পারে, যেটা চাইবে আপনি সেটাই এক্সপ্লেন করবেন। এরপরে ডিএনএ রেপ্লিকেশন থেকে প্রশ্ন আসতে পারে। রেপ্লিকেশনের প্রক্রিয়াটা চাইতে পারে আপনাকে, আবার চাইতে পারে রেপ্লিকেশন এনজাইমের কাজগুলো চাইতে পারে। পাশাপাশি রেপ্লিকেশন প্রক্রিয়াটা না হলে কি হবে বা হওয়ার ফলে কি লাভ হচ্ছে, অর্থাৎ জৈবিক গুরুত্বটা চাইতে পারে। এরপরে আমাদের টপিক হলো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া চাইতে পারে, প্রোটিন তৈরির জন্য ট্রান্সক্রিপশন কেন গুরুত্বপূর্ণ বা প্রোটিন তৈরির পূর্ব শর্তই যে ট্রান্সক্রিপশন, এইটা ব্যাখ্যা করতে বলতে পারে। এরপরে ট্রান্সলেশন, ট্রান্সলেশন থেকে ট্রান্সলেশন প্রক্রিয়াটা জানলেই এনাফ, এবং ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের যে পার্থক্য আছে সেটা জানতে হবে। এবং এর মাধ্যমে আপনার ফার্স্ট চ্যাপ্টার শেষ। এগুলো পড়লেই ফার্স্ট চ্যাপ্টারের যে সিকিউ টপিক আছে ইনশাআল্লাহ কভার হবে। এরপরে আমাদের পরবর্তী অধ্যায় হলো কোষ বিভাজন। কোষ বিভাজনের প্রথম টপিক কোষচক্র ও ইন্টারফেজ। ইন্টারফেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশার কথা যদি আমরা বলি সেটা হলো এস দশা, এবং এস দশার আবশ্যকতা আসতে পারে, এবং ইন্টারফেজ দশা ও কোষচক্রের প্রয়োজনীয়তাটা পরীক্ষায় আসতে পারে। তো এই দুটো আপনারা দেখে রাখবেন।
এরপরে মাইটোসিস। মাইটোসিস হচ্ছে এই অধ্যায়ের 7 স্টার টপিক। মাইটোসিসের ধাপসমূহের চিহ্নিত চিত্র চাইতে পারে, যে 5টা ধাপ চিহ্নিত করে দিতে হবে, অথবা 2-1টা ধাপ সচিত্র বর্ণনা করতে বলতে পারে। আপনার কাছে যখন বর্ণনা চাবে আপনি অবশ্যই চিত্র দিবেন। মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য আসতে পারে, এবং অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে কি হয়, যে বিরূপ প্রভাব ক্যান্সার বা টিউমার সৃষ্টি হয় সেটা আসতে পারে, এবং বিভাজনের গুরুত্ব অর্থাৎ তাৎপর্য এটা আসতে পারে। মায়োসিস সেম 7 স্টার টপিক। মায়োসিসের ক্ষেত্রে আপনার মাইটোসিসের সাথে যে মায়োসিসের একটা পারস্পরিক নির্ভরশীলতা আছে, মায়োসিস 2 তো মাইটোসিসেরই অনুরূপ, তো এই জিনিসটা এক্সপ্লেইন করতে হতে পারে, অবশ্যই এটা এক্সপ্লেইন করতে জানতে হবে। পাশাপাশি মায়োসিস কোষ বিভাজনের তাৎপর্য চাইতে পারে আপনার কাছে, যে মায়োসিস হওয়ার ফলে কি লাভ হচ্ছে এইটা। আবার মায়োসিস একে প্রোফেজ 1 এই উপপর্যায়ের যে বর্ণনাগুলো আছে সেটা চাইতে পারে, যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস, ডিপ্লোটিন, এইসব। এর মধ্যে প্যাকাইটিন সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে জীব বৈচিত্র্য সৃষ্টিতে মায়োসিসের যে ভূমিকা সেটা চাইতে পারে, এবং মায়োসিস 2 এর যে ধাপগুলো আছে সেই ধাপ বর্ণনা করতে বলতে পারে। এবং কোষ বিভাজনে ক্রোমোজোমের গুরুত্ব, এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল, আবারও আসতে পারে। তারপরে জীবে মাইটোসিস ও মায়োসিস উভয়ই কেন প্রয়োজন, এই প্রশ্নটাও চলে আসতে পারে। টপিক 4, ক্রসিং ওভার। ক্রসিং ওভার পদ্ধতিতে যে জীবের বৈশিষ্ট্য সৃষ্টি হয় এইটা আসতে পারে। ক্রসিং ওভারের কৌশল আসতে পারে, যে ক্রসিং ওভার কিভাবে হয়, এবং ক্রসিং ওভার পদ্ধতিটা যে বৈশিষ্ট্য স্থানান্তরে গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটা সংঘটিত হচ্ছে এই প্রশ্নটাও চলে আসতে পারে। তো এইসব দেখে রাখবেন। এরপরে আমাদের পরবর্তী অধ্যায় হলো অণুজীব। অণুজীবের প্রথম টপিক ভাইরাস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ভাইরাসের গঠন বর্ণনা আপনার কাছে চাইতে পারে। ভাইরাসের অন্তর্গঠনটা বর্ণনা করে দিবেন, যে ভাইরাসের ক্যাপসুল আছে কিনা, ভাইরাসের একটা ক্যাপসিড আছে, ভাইরাসের ক্যাপসিড কিরকম, ভাইরাসের ডিএনএ আছে নাকি আরএনএ আছে, এইসব। এরপরে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি চাইতে পারে, লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র। শুধু লাইটিক চক্রটাও চাইতে পারে, আবার লাইসোজেনিক চক্রটাও চাইতে পারে, তবে লাইটিক চক্রটা হলো 7 স্টার। তবে এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, যে বিগলিত না হয়েও ব্যাকটেরিয়া দেহ থেকে ভাইরাসের বৃদ্ধি সম্ভব, এটা যদি চায় তাহলে সেখানে লাইসোজেনিক চক্রের কথাটা এক্সপ্লেইন করতে হবে, আর যদি না চায় তাহলে লাইটিক চক্রটা এক্সপ্লেইন করতে হবে, এবং যদি শুধু সংখ্যা বৃদ্ধির কথা বলে তাহলে দুটাই এক্সপ্লেইন করতে হবে। এরপরে ভাইরাস হলো জীব ও জড়ের সেতুবন্ধন, জড় বৈশিষ্ট্য এবং জীবীয় বৈশিষ্ট্য দুটাই এক্সপ্লেইন করতে জানতে হবে। টি2 ব্যাকটেরিওফাজের সচিত্র গঠনটা জানতে হবে, যে ওর কি আছে, ওর মাথা কেমন, ওর স্পাইক কয়টা, ওর স্পর্শক তন্তু কিরকম, ওর বেস প্লেট কিরকম, এইসব। এর পরের টপিক হলো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। তো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বে ভাইরাসের উপকারী ভূমিকা জানতে হবে, ভাইরাসের যে খারাপ ভূমিকা, ক্ষতিকর ভূমিকা সেটা জানতে হবে, এবং রোগ সৃষ্টি ও রোগের চিকিৎসায় দুটাতেই তো ভাইরাস লাগে, তো এই জিনিসটা আলাদা করে ভালো করে জানতে হবে, যে কি কি ভ্যাকসিন ভাইরাস থেকে তৈরি হচ্ছে, বা মানুষের দেহে ভাইরাস কি রোগ সৃষ্টি করতেছে, উদ্ভিদ দেহে ভাইরাস কি রোগ সৃষ্টি করতেছে, এসব জানতে হবে। এর পরের টপিক হলো ভাইরাস সৃষ্ট রোগ। ভাইরাস সৃষ্ট রোগ থেকে ইম্পর্টেন্ট হলো ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডেঙ্গুর প্রতিরোধ এবং প্রতিকার। এইটা পড়লেই ইনশাল্লাহ সৃজনশীলের জন্য ভাইরাস সৃষ্ট রোগ এনাফ। এরপরে আমরা আসি ব্যাকটেরিয়াতে। এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়ার চিহ্নিত চিত্র, আপনাদের বইয়ে আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন এইটা যেখানে আছে সেই চিহ্নিত চিত্রটা অঙ্কন করতে হবে, এবং যদি ব্যাকটেরিয়ার গঠন চায় তাহলে চিহ্নিত চিত্রের সাথে ব্যাকটেরিয়ার যে গঠন সেটা বর্ণনা করতে হবে। আবার ব্যাকটেরিয়ার প্রজনন পরীক্ষায় আসতে পারে, যেখানে দ্বিভাজন সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্যান্য গুলাও গুরুত্বপূর্ণ। আকারের ভিত্তিতে ব্যাকটেরিয়ার প্রকারভেদ আসতে পারে, তো এগুলা একটু দেখে রাখবেন যাতে টুকটাক সৃজনশীল লেখা যায়, তবে এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ব্যাকটেরিয়া খাদ্য ও জমির উর্বরতা নষ্ট করে, কিভাবে নষ্ট করে, কেন নষ্ট হয়, এটা জানতে হবে। এবং জিন প্রকৌশল ও পরিবেশ ব্যবস্থাপনায় ব্যাকটেরিয়ার একটা গুরুত্ব আছে, এখানে প্লাজমিড টপিকটা আসতে পারে, যেটা 11 অধ্যায়ের সাথে কম্বাইন্ড হওয়া সম্ভব। এবং চিকিৎসা, কৃষি ও শিল্প ক্ষেত্রে ব্যাকটেরিয়ার যে ভূমিকা সেইটা পরীক্ষায় চলে আসতে পারে, তো এগুলো ভালোভাবে দেখে রাখবেন। এবং ভাইরাস ভার্সেস ব্যাকটেরিয়া তুলনামূলক আলোচনা চাইলে সাদৃশ্য বৈসাদৃশ্য, আর যদি পার্থক্য চাই শুধু বৈসাদৃশ্য। এর পরের টপিক হলো ম্যালেরিয়া। ম্যালেরিয়াতে জ্বর আসার কারণ ও জ্বর আসার প্রক্রিয়াটা আসতে পারে। এরিথ্রোসাইটিক সাইজোগনি এটা আসতে পারে, যে এটার ধাপগুলো এক্সপ্লেইন করতে হতে পারে, অথবা ক্ষতিকর দিকটা এক্সপ্লেইন করতে হতে পারে। তারপর ডেঙ্গু ও ম্যালেরিয়া মশকি নিধন আসতে পারে, যে আপনি কিভাবে এই মশাগুলো থেকে বেঁচে থাকবেন। তারপরে পরজীবীর জনুক্রম আসতে পারে, যে কোনটা হ্যাপ্লয়েড, কোনটা ডিপ্লয়েড, ওকিনেট কিরকম, স্পোরোজয়েড কিরকম, গ্যামেটোজনি কিরকম, এইসব আসতে পারে। এরপরে 2টা পোষক প্রয়োজনীয়তা, যে ইন্টারমিডিয়েট হোস্টের কাজ কি, প্রাইমারি হোস্টের কাজ কি, কেন এগুলোর দরকার, এটা এক্সপ্লেন করতে হবে, যে 2টি পোষকের প্রয়োজনীয়তা। এবং মশকের ক্রপে গ্যামেটোগনি এইটা আপনাদেরকে চিত্র সহ জানতে হবে। ওকে, এর মাধ্যমে আমাদের 4th চ্যাপ্টার ডান।
আমাদের পরবর্তী চ্যাপ্টার হলো নগ্নবীজি ও আবৃতবীজি। নগ্নবীজি আবৃতবীজের প্রথম টপিক হলো নগ্নবীজি। নগ্নবীজি থেকে বৈশিষ্ট্য বর্ণনা করতে পারলেই হয়ে যায়। এরপরে আছে সাইকাস। সাইকাসের স্পোরোফাইট ব্যাখ্যা। স্পোরোফাইট ব্যাখ্যা বলতে সাইকাসের দেহটা কিরকম, সাইকাসের কাণ্ডপাতা কিরকম, সাইকাসের মূল কিরকম, এসব এক্সপ্লেইন করতে জানতে হবে। এরপরে সাইকাসের কোরালয়েড মূলের গঠন বর্ণনা। এটা 7 স্টার টপিক। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, প্রতি বছরই এটা চলে আসে। এরপরে বৈশিষ্ট্য বর্ণনা। সাইকাসের বৈশিষ্ট্য আর নগ্নবীজের বৈশিষ্ট্য সেম, সো একটা পারলেই আর একটা হয়ে যাচ্ছে। এরপরে পুং জননাঙ্গের গঠন ব্যাখ্যা। এটা আমাদের বেলা আসছিল আমাদের বোর্ডে। মাইক্রোস্পোরোফিলের গঠন বর্ণনা। এরপরে সাইকাসের মেগাস্পোরোফিলের গুরুত্ব এবং মাইক্রোস্পোরোফিল ভার্সেস মেগাস্পোরোফিল, অর্থাৎ এই দুইটার পার্থক্য জানতে হবে এবং সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব জানতে হবে। এরপরের টপিক হলো আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে নগ্নবীজি ও আবৃতবীজির তুলনামূলক আলোচনা জানতে হবে। নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের ফুল, ফল ও নিষেক ক্রিয়ার মধ্যে তুলনা করতে জানতে হবে। নগ্নবীজি ও আবৃতবীজির মধ্যে কার বৈশিষ্ট্য বেশি উন্নত, কে বেশি উন্নত, এই প্রশ্নটাও আসতে পারে, এটাও আপনারা দেখে রাখবেন। এরপরে আমাদের তৃতীয় টপিক হলো গোত্র পরিচিতি, অর্থাৎ মালভেসি পোয়েসি এর আগের টপিকটা। এখান থেকে আপনার পুষ্প প্রতীক অঙ্কন আসতে পারে। এটা মালভেসির জন্য যদি 5 স্টার হয়, তাহলে পোয়েসের জন্য হবে 3 স্টার। কিন্তু দুইটাই লাগবে, একটা স্কিপ করে আরেকটা করে যাওয়া যাবে না। পুষ্প প্রতীক অঙ্কন চাইতে পারে এবং সেটার ব্যাখ্যা চাইতে পারে, যে আপনি যে পুষ্প প্রতীকটা আঁকলেন সেটাকে ব্যাখ্যা করতে পারতে হবে। এরপরে পুষ্প সংকেত ব্যাখ্যা করতে জানতে হবে। এটাও মালভেসি পোয়েসি দুটারই লাগবে। এবং জবা ফুলের লম্বচ্ছেদ চাইতে পারে। এখানে চিত্র আঁকলেই, এটা আর এক্সপ্লেনেশনের দরকার নাই, চিত্রটা সুন্দর করে এঁকে লেবেলিং করে দিলেই হয়। এরপরে পোয়েসি। পোয়েসিতে আপনার শনাক্তকারী বৈশিষ্ট্য অবশ্যই জানতে হবে, অর্থনৈতিক গুরুত্ব বা তাৎপর্যটা জানতে হবে এবং খাদ্য নিরাপত্তায় পোয়েসির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা জানতে হবে। তো এই দুইটা টপিককে 5 স্টার বলা যায় এবং এইটা হচ্ছে 7 স্টার। এরপরে মালভেসি। শনাক্তকারী বৈশিষ্ট্য অ্যাজ ইউজুয়াল লাগবেই, অর্থনৈতিক গুরুত্ব লাগবে, সাথে বৈজ্ঞানিক নাম কয়েকটা জেনে রাখা ভালো। একবার পরীক্ষায় চলে আসছিল 3টা উদ্ভিদের নাম এবং বৈজ্ঞানিক নাম লিখো, তো এটা জেনে রাখা ভালো। এরপরে পোয়েসি ভার্সেস মালভেসি, এদের বৈশিষ্ট্যের পার্থক্য আসতে পারে, সাদৃশ্য বৈসাদৃশ্য অর্থাৎ তুলনা আসতে পারে, আবার তুলনামূলক অর্থনৈতিক গুরুত্ব আসতে পারে, যে পোয়েসি এবং মালভেসির মধ্যে কে বেশি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন, মানে কাকে আমাদের বেশি কাজে লাগতেছে। এর উত্তর অবভিয়াসলি পোয়েসি, কারণ পোয়েসি আমাদের 60% খাদ্য সরবরাহ করে থাকে। এরপরে নগ্নবীজি ও আবৃতবীজির অর্থনৈতিক গুরুত্বের তুলনা। তো নগ্নবীজি আবৃতবীজের মধ্যে কার অর্থনৈতিক গুরুত্ব বেশি? তো পোয়েসি মালভেসি হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ এবং পোয়েসি থেকে আমরা খাবার পাই, মালভেসিও আমাদের অনেক কাজে আসে, সুতরাং আবৃতবীজি বেশি ইম্পর্টেন্ট এবং এই দুইটাকে এক্সপ্লেইন করে দিলেই ইনশাল্লাহ এই প্রশ্নটা কভার হয়ে যাবে। তো আমাদের 7 চ্যাপ্টার এখানেই শেষ। এরপরে একটু সময় নেই আপনাদের কাছে। আমাদের ইউটিউব চ্যানেল আছে ফোর ব্রেইন। আপনারা এই ফোর ব্রেইনে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। আপনারা চাইলে এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের ফেসবুক পেজ আছে ফোর ব্রেইন, এখানে আপনারা চাইলে জয়েন হয়ে থাকতে পারেন এবং আমাদের ফোর ব্রেইন অ্যালে যে গ্রুপটা আছে, এই কমিউনিটিতে আপনারা যুক্ত হয়ে আমাদেরকে ফলো করতে পারেন, আমাদের বিভিন্ন আপডেট পেতে পারেন এবং বিভিন্ন জিনিস শেয়ার করতে পারেন আমাদের সাথে। ওকে, এবার আমরা পরের টপিকে চলে আসি। আমাদের পরবর্তী অধ্যায় হলো টিস্যু ও টিস্যুতন্ত্র। টিস্যু ও টিস্যুতন্ত্রের প্রথম টপিক হলো ভাজক টিস্যু। ভাজক টিস্যুর ক্ষেত্রে অবস্থান, কাজ, উৎপত্তি, কোষ বিভাজন অনুসারে প্রকারভেদটা জানতে হবে। উদ্ভিদ বৃদ্ধি ও বিকাশে ভাজক টিস্যুর যে ভূমিকা, সেটা জানতে হবে। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য জানতে হবে এবং ভাজক টিস্যুই সকল টিস্যুর উৎস, এইটা এক্সপ্লেইন করতে জানতে হবে। এই টপিকগুলো যদি কভার করতে পারেন, সৃজনশীলে আটকাবেন না। এরপরে আমাদের পরের টপিক হলো স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য জানতে হবে এবং ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর পার্থক্যটা জানতে হবে। এরপরে আমাদের তৃতীয় টপিক টিস্যুতন্ত্র। এখান থেকে হাইডাথোদের গঠন জানতে হবে, যেটাকে আমরা পানিপত্ররন্ধ্র বলি। তো এটার চিহ্নিত চিত্র সহ গঠন জানতে হবে। আমাদের পত্ররন্ধ্রের কাজ জানতে হবে, পত্ররন্ধ্রের প্রকারভেদ জানতে হবে, ওই যে অ্যানিসোসাইটিক, ডায়াসাইটিক, প্যারাসাইটিক এসব, এবং চিত্র জানতে হবে অবশ্যই। এরপরে পত্ররন্ধ্রের গঠন জানতে হবে, পত্ররন্ধ্রের চিত্রও জানতে হবে এবং স্টোমাটা ও হাইডাথোর এর গুরুত্ব বা কাজ, এই দুইটার গুরুত্ব এবং কাজ জানা বাধ্যতামূলক। আমাদের পরের টপিক হলো পরিবহন টিস্যুতন্ত্র। পরিবহন টিস্যুতন্ত্র, এখান থেকে আপনার গঠনটা ব্যাখ্যা করতে পারতে হবে, প্রকারভেদগুলো জানতে হবে ভাস্কুলার বান্ডলের, এবং অবস্থানের ভিত্তিতে যে এদের একটা ভিন্নতা আছে, যে প্রোটোজাইলম যদি কেন্দ্রে থাকে তাহলে কি হয়, পরিধির দিকে থাকলে কি হয়, এক্সাক্ট, এন্ডার্ক, মেজার্ক, এগুলো কোনটা কি, এসব জানতে হবে। আবার জাইলম ফ্লোয়েম এর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য জানতে হবে। মূল কাণ্ডে যে পরিবহন টিস্যুর একটা ভিন্নতা থাকে সেটা জানতে হবে এবং মূল কাণ্ড শনাক্তকরণে পরিবহন টিস্যুতন্ত্রের যে একটা ভূমিকা আছে সেটা এক্সপ্লেইন করতে পারতে হবে। এবং উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশেও কিন্তু পরিবহন টিস্যুতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই ভূমিকাটাও এক্সপ্লেইন করা জানা বাধ্যতামূলক। এবং আমাদের পরবর্তী টপিক হলো মূল ও কাণ্ডের অন্তর্গঠন। মূল ও কাণ্ডের অন্তর্গঠনের পার্থক্য জানতে হবে, চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারতে হবে, মূলের
অন্তর্গঠনের চিহ্নিত চিত্র, কাণ্ডের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র। মূল কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো জানতে হবে এবং এই যে অন্তর্গঠনটাকে চিত্র সহ ব্যাখ্যা করতে পারতে হবে। এবং এর মাধ্যমে এই চ্যাপ্টার শেষ। আমাদের পরবর্তী চ্যাপ্টার উদ্ভিদ ছাড়ির তত্ত্ব। উদ্ভিদ ছাড়ির তত্ত্বের প্রথম টপিক হলো খনিজ লবণ পরিশোষণ। খনিজ লবণ পরিশোষণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আধুনিক মতবাদ অর্থাৎ প্রোটন অ্যানায়ন কোর ট্রান্সপোর্ট মতবাদ। এরপরে সক্রিয় শোষণ ও নিষ্ক্রিয় শোষণের পার্থক্যটা জানতে হবে। লুন্ডেগর মতবাদটা জানতে হবে, খুব বেশি ইম্পর্টেন্ট নয় তবে জেনে রাখা ভালো। আর বিপাকীয় শক্তির প্রয়োজন কেন বা অপ্রয়োজন কেন, মানে সক্রিয়তে তো বিপাকীয় শক্তির প্রয়োজন আর নিষ্ক্রিয়তে প্রয়োজন নাই, এটা কেন হয় সেটা এক্সপ্লেন করা জানতে হবে। এরপরে আমাদের দ্বিতীয় টপিক হলো প্রস্বেদন। প্রস্বেদন থেকে আপনাদের জানতে হবে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার প্রক্রিয়া, প্রোটন প্রবাহ মতবাদ, আধুনিক মতবাদটাই জানতে হবে। এরপরে পরিবেশের তাপমাত্রা ও গ্যাসীয় ভারসাম্য রক্ষায় প্রস্বেদনের ভূমিকা জানতে হবে, শায়রের মতবাদটা জানতে হবে এবং পত্ররন্ধ্র যে শারীরবৃত্তীয় কাজ করে তিনটা, অর্থাৎ আপনার সালোক সংশ্লেষণ, শ্বসন আর প্রস্বেদন, সেটা জানতে হবে। এরপর পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার কারণটা জানতে হবে, পত্ররন্ধ্রের গঠন এবং উদ্ভিদ জীবনে প্রস্বেদনের গুরুত্ব জানতে হবে। এর পরের টপিক হলো সালোক সংশ্লেষণ, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে C3, C4 উদ্ভিদের পাতার অন্তর্গঠনের পার্থক্য, সূর্যালোক ও ক্লোরোফিলের ভূমিকা, C3 উদ্ভিদের কার্বনের গতিপথ, C3, C4 এর উৎপাদনের ক্ষমতার তুলনা এবং C4 এর চক্রের গুরুত্ব, C4 চক্রের বৈশিষ্ট্য, এটা C3 এর ক্ষেত্রেও এটা জানতে হবে। তারপরে C3, C4 এর পার্থক্য অথবা তাদের মধ্যে তুলনামূলক আলোচনা, জীব জগতে গ্লুকোজের যে ভূমিকা, C3 এবং C4 এর মধ্যে কে বেশি গুরুত্বপূর্ণ, কে অধিক তাপমাত্রায় বেশি কার্যকর, এসব জানতে হবে। সাথে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেনের উৎস বর্ণনা করতে পারতে হবে, উদ্ভিদ জীবনে সালোক সংশ্লেষণের গুরুত্ব এবং সালোক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টর, এইসব জানা গুরুত্বপূর্ণ। এর পরের টপিক হলো শ্বসন। শ্বসন থেকে সালোক সংশ্লেষণ শ্বসনের পার্থক্য জানতে হবে। গ্লাইকোলাইসিসের যে 9টা বিক্রিয়া আছে সেই বিক্রিয়াগুলো জানতে হবে। আপনাদের কাছে চাইতে পারে যে হয় সকল বিক্রিয়ার রেখাচিত্র বা প্রবাহ চিত্র দেখাও, অথবা চাইতে পারে যে প্রথম 3-4টা বিক্রিয়া এক্সপ্লেইন করো, এরকম প্রশ্ন আসতে পারে। তো এইগুলো আসলে আপনারা পুরো বিক্রিয়াটা যদি জানেন 9টা বিক্রিয়া, তাহলে এটা আপনাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। তারপর শ্বসন এবং সালোক সংশ্লেষণের মধ্যে কে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু সালোক সংশ্লেষণ আমাদেরকে খাবার দেয় সুতরাং সালোক সংশ্লেষণ বেশি গুরুত্বপূর্ণ। এরপর সবাত অবাতের পার্থক্য অথবা সাদৃশ্য বৈসাদৃশ্য আসতে পারে। ক্রেবস চক্রের ধাপ প্রবাহ চিত্র গুরুত্ব চাইতে পারে। সবাত শ্বসন অবাত শ্বসনের কারণ এবং শক্তি পার্থক্য কেন হয় এটা চাইতে পারে এবং কতটুকু শক্তি পার্থক্য হয় এটা চাইতে পারে। তারপরে অবাত শ্বসনের যে গুরুত্ব, ফার্মেন্টেশনের গুরুত্ব চাইতে পারে এবং শ্বসন ও সালোক সংশ্লেষণের গুরুত্ব, আবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই ধাপটা বর্ণনা করতে বলতে পারে। গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের পার্থক্যটাও অবশ্যই দেখে যাবে। আমাদের পরবর্তী অধ্যায় হলো জীব প্রযুক্তি। জীব প্রযুক্তির প্রথম টপিক হলো উদ্ভিদ টিস্যু কালচার। এখান থেকে কৃষিক্ষেত্রে টিস্যু কালচারের ব্যবহার, টিস্যু কালচার প্রক্রিয়ার ধাপগুলো বর্ণনা, টিস্যু কালচারের গুরুত্ব, টিস্যু কালচারের প্রয়োগ এবং সুবিধা অসুবিধা থেকে প্রশ্ন এসেছিল এবং নেক্সটেও আসবে ইনশাআল্লাহ। তো এই টপিকগুলো অবশ্যই দেখে যাবেন। এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এখান থেকে টিস্যু কালচার ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে তুলনা, অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য এটা চাইতে পারে, বা এই যে রিকম্বিনেন্ট ডিএনএ এর যে প্রযুক্তির ধাপটা আছে সেই ধাপগুলো এক্সপ্লেইন করতে পারে, চিত্র অবশ্যই দিবেন, এবং প্লাজমিডের বৈশিষ্ট্য ও ভূমিকা এটা আসতে পারে। এরপরের টপিক হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। ইনসুলিন তৈরি, কৃষিক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে অপরাধ দমনে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কি কাজে আসে, ইন্টারফেরন উৎপাদনে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির কি প্রয়োগ আছে, পরিবেশ ব্যবস্থাপনায় কি গুরুত্ব আছে, এগুলোর ঝুঁকি কি, নিরাপত্তা বিধান কি, জৈব বস্তু উৎপাদনে কি ভূমিকা রাখে, এইগুলো জানা অবশ্যই কর্তব্য। এর পরের টপিক হলো জিনোম সিকোয়েন্সিং। জিনোম সিকোয়েন্সিং থেকে আপনাদের ঝুঁকি নিরাপত্তা বিধান জানতে হবে, অপরাধী শনাক্তকরণে যে প্রয়োগটা আছে সেই প্রয়োগ জানতে হবে এবং মৃত ব্যক্তি শনাক্তকরণে কি কি করণীয় বা কিভাবে এটা এফেক্ট করতেছে সেটা জানতে হবে। এবং এই টপিকগুলোর মাধ্যমেই আপনার বোটানির সিকিউ টপিক ইনশাআল্লাহ সব কভার করা সম্ভব। আমি তো আপনাদেরকে শুধু ইনস্ট্রাকশন দিলাম, বাকি পড়াশোনা আসলে আপনার নিজের কাছে। আপনি যদি এই টপিকগুলো ধরে ধরে প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করেন এবং নিজে আয়ত্ত করেন, পাশাপাশি এমসিকিউ এর জন্য যে ইনস্ট্রাকশন দিছি সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করেন, এভাবে স্মার্টলি পড়াশোনা করলে আপনি বায়োলজিতে সর্বোচ্চ নাম্বার পাবেন ইনশাআল্লাহ। তো নিজে চেষ্টা করুন এবং ভালোভাবে পড়াশোনা করুন। আফটার অল স্মার্ট পড়াশোনা অনেক বেশি ইম্পর্টেন্ট দেন ঘন্টার পর ঘন্টা পড়াশোনা। ওকে, এবার আমাদের প্রতিদিনের মতোই কথা, আমাদের ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদেরকে ফেসবুকে ফলো করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপ ফোর ব্রেইন অ্যালিতে জয়েন করে রাখতে পারেন। আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের পরিশ্রমকে পে অফ করুন এবং আপনারা অনেক ভালো করে পড়াশোনা করেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ভালোভাবে পড়াশোনা করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।